প্রিয় দর্শক, জুন মাস হার্নিয়া সচেতনতা মাস। আজ আমরা আলোচনা করব হার্নিয়া সম্পর্কে। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অননা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ হার্নিয়া সচেতনতা, ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হার্নিয়া সচেতনতা, ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের কলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। স্বাগত জানাই আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে, মাছরাঙা টিভিকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই হার্নিয়া কি এবং শরীরের কোথায় কোথায় এটি হতে পারে? হার্নিয়াটা যদি বলতে চাই আমরা, যেটা হলো যে প্রাচীনকালে হার্নিয়াকে বলা হতো একটা বাল্জ বা স্ফীতি। শরীরের কোনো অংশ ফুলে গেল, ধারণা করা হতো যে এটা হার্নিয়া। কিন্তু এই হার্নিয়ার যে স্ফীতি বা ফুলে ওঠাটা, এটা কিন্তু স্বাভাবিক অন্য স্ফীতি বা টিউমারের মতো না। এটা হলো আবার ভিতরে চলে যায়। ধরেন যে রোগী দাঁড়ালো, কোনো একটা অংশ ফুলে গেল, জোরে কাশি দিল, কোনো একটা ফুলে গেল, কিন্তু আবার যখন শুয়ে পড়লো বা মৃদু চাপ দিল, তখন এটা ভিতরে চলে যায়। তো এটা আসলে হয় শরীরের মধ্যে, শরীরের যে আবরণ থাকে, এই আবরণের মধ্যে একটা ডিফেক্ট তৈরি হয়। ওই ডিফেক্ট দিয়ে যেটা হলো যে ওই ভিতরে শরীরের অন্ত্র বা চর্বি বাইরে বের হয়ে চামড়ার নিচে চলে আসে। আবার একটু প্রেশার কমে গেলে এটা আবার ভিতরে চলে যায়। সো দিস ইজ হার্নিয়া। তো হার্নিয়াটা আসলে শুধু বাহ্যিক হার্নিয়া, যেটা স্ফীতি বলা হলো যে কারণে প্রাচীনকালে, কিন্তু এটা ছাড়া কিন্তু ইন্টারনাল হার্নিয়াও হয়। আমরা যেগুলা খালি চোখে দেখি না, কিন্তু রোগীর কোনো সমস্যা হলে আমরা ধারণা করি এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করি। যেমন আমাদের বাইরের হার্নিয়ার মধ্যে আছে, যেমন কুচকিতে হয় ছেলেদের বেশি, ইঙ্গুইনাল হার্নিয়া বলি। নাভিতে হয় আম্বিলিকাল হার্নিয়া বা নাভিমূলে প্যারাআম্বিলিকাল হার্নিয়া। শরীরের পাশে লাম্বার হার্নিয়া। আর সবচেয়ে বেশি এখন যেটা হচ্ছে যে অপারেশন পরবর্তী হার্নিয়া, যেটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। আর এটা ছাড়া ভিতরের দিকে আমরা যেগুলো হার্নিয়া হয়, যে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা থাকে, যে ফুসফুস এবং পেটের ভিতরে যে লিভার এবং অন্ত্রকে আলাদা করে, পাকস্থলীকে আলাদা করে যে মধ্যচ্ছেদা বা পর্দা, এই ডায়াফ্রামের মধ্যে যদি কোনো ডিফেক্ট অ্যাবনর্মাল থাকে, সেটা দিয়ে হার্নিয়েশন হতে পারে। এটাকে আমরা বলি হায়াটাল হার্নিয়া। এইটা ছাড়া আমার ধরেন যে আরও কিছু ইন্টারনাল হার্নিয়া কিন্তু হতে পারে। আচ্ছা, একটু জানতে চাইবো যে হার্নিয়াটা কেন হয় সাধারণত? আচ্ছা, হার্নিয়া হওয়ার কারণটা কিন্তু বহুবিধ। এর মধ্যে যেটা হলো যে আমরা তথ্যচিত্রে যেগুলো বললাম, যে একটা হলো যে যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, কাশি থাকে। কিন্তু এটার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের হার্নিয়া হয় তাদের হলো জন্মগতভাবেই কোথাও কোনো দুর্বল জায়গা বা ত্রুটি থাকে। তো ওই ত্রুটিপূর্ণ জায়গা বা দুর্বল শরীরের আবরণের যে দুর্বল অংশটা, এটা বয়স বাড়ার সাথে সাথে আরও দুর্বল হয়ে পড়ে এবং তখন পরবর্তীতে হার্নিয়া দেখা দেয়। হয়তো তার ত্রুটিটা জন্মগতভাবেই ছিল, কিন্তু পরবর্তীতে তার কাশি হলো, কোষ্ঠকাঠিন্য হলো, সে ভারী বস্তু উত্তোলন করলো, তারপরে হার্নিয়াটা দেখা দিতে পারে। আর এটা ছাড়া যেটা আমরা বললাম যে গর্ভাবস্থায়ও কিন্তু যে একটা স্ফীতি হয়, পেটের একটা স্ফীতি হয়, কারণ জরায়ুটা বেড়ে ওঠে এবং জরায়ুর পাশাপাশি পেটের উপর একটা চাপ পড়ে এবং পেটের মাংসপেশিগুলো একটু শিথিল হয়ে যায়। তার পরবর্তীতেও কিন্তু অনেকের হার্নিয়া দেখা দিতে পারে। আর একটু আগে যেটা বললাম, যে বর্তমানে আরেকটা কারণ হলো আয়াট্রোজেনিক, মানব সৃষ্ট, যে অপারেশন পরবর্তী হার্নিয়া। আচ্ছা স্যার, মেয়েদের ক্ষেত্রে কোন হার্নিয়াটা সবচেয়ে বেশি হয়? আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কোন হার্নিয়াটা যদি বেশি হয় যদি বলা যায়, তো সাধারণত দেখা যায় যে মেয়েদের নাভির হার্নিয়া বা নাভিমূলের হার্নিয়া হয়, এবং যেটা হলো যে ওই কুচকিতে যেটা হয় যে মেয়েদের আরেকটা হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়ার পাশাপাশি আরেকটা হার্নিয়া হয়, সেটাকে আমরা বলি ফিমোরাল হার্নিয়া। আর এটা ছাড়া অপারেশন, ধরেন যে আজকাল এরকম হয়েছে আমাদের দেশে যে অপারেশনটা মেয়েদের, ধরেন যে কোনো অপারেশন নাই কিন্তু একটা সি সেকশন হয়েছে, সো তার একটা বেবি বা দুইটা বেবি, কিন্তু তারও কিন্তু একটা অপারেশনের হিস্ট্রি থাকে এবং তাদের একটা অপারেশন পরবর্তী হার্নিয়ার রেটও কিন্তু মেয়েদের মধ্যে বেশি। আচ্ছা, একটু জানতে চাইবো স্যার, এই হার্নিয়া রিলেটেড কোনো মিথ প্রচলিত আছে কিনা? অনেক অনেক মিথ হার্নিয়া সম্পর্কে। যেটা হলো যে বেশিরভাগ রোগী যে বললো যে, আপনি একটু আগে বললেন যে জুন মাস হার্নিয়া সচেতনতা মাস, সারা দুনিয়াব্যাপী এটা করা হচ্ছে। তো কেন করা হচ্ছে?
কারণ হলো হার্নিয়া সম্পর্কে অনেকেই সচেতন না। কারণ হার্নিয়াটাকে সে মনে করে প্রথম দিকে যে এটা কোনো তো সমস্যা করছে না, একটা বাল্জ হচ্ছে আবার এটা মিলিয়ে যাচ্ছে, তার কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে না, সেই জন্য সে চিকিৎসক দেখানোরও প্রয়োজন মনে করে না। আবার যদি কখনো চিকিৎসক দেখায়ও, তখন হার্নিয়ার কিন্তু চিকিৎসা একটাই, হার্নিয়ার চিকিৎসা হলো হার্নিয়া রিপেয়ার করতে হবে। যেই ডিফেক্টটা আছে বা যেই ক্ষতস্থানটা আছে সেটাকে রিপেয়ার করতে হবে। তো সেই জন্য তখন বেশিরভাগ মানুষই, আপনি জানেন যে রোগীদের কমন একটা পারসেপশন হলো যে সার্জারি, যে কোনো মূল্যে সার্জারি অ্যাভয়েড করা। তো অনেক রোগীরা আসে বলে যে স্যার হোমিওপ্যাথির চিকিৎসা করে অনেক দিন ভালো ছিলাম, বাট হোমিওপ্যাথির চিকিৎসা তো আপনি কোনো ডিফেক্ট তো ক্লোজ করতে পারে না, কিন্তু তার একটা এরকম ধারণা। তো এই জন্য অনেক সময় তারা এটা সম্পর্কে কমপ্লিটলি একটা অসচেতন থাকে এবং পরবর্তীতে হার্নিয়ার কমপ্লিকেশনস যখন হয় তখন তারা হাসপাতালে স্যার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম রাজীব, আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম। জি, আমার আসলে দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, হার্নিয়া অপারেশন না করে মেডিসিন দিয়ে কি সুস্থ করা যায় কিনা? জি, আর দ্বিতীয়ত হলো, সাধারণত কত বছর বয়সে হার্নিয়া হতে পারে? এই দুটো একটু আমার জানাতে পারছি। জি অবশ্যই। ধন্যবাদ আমাদেরকে কল দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। আমরা আলোচনা করছি। স্যার একটু আমরা দর্শকের ধন্যবাদ উত্তরটা নিতে চাই। দর্শক। যেটা হলো যে একটু আগেই কিন্তু আমরা কথা বলেছি যে হার্নিয়ার আসলে যে এটা যেহেতু একটা ডিফেক্ট হয়, যে শরীরের আবরণের মধ্যে একটা ডিফেক্ট হয়, তো এই ডিফেক্টটা আসলে আপনার সার্জারি ছাড়া আসলে কোনো মেডিসিনের মাধ্যমে এটা রিপেয়ার করা বা পূরণ করা সম্ভব হয় না। আর দ্বিতীয়, আপনি বললেন যে কত বছর বয়সে হার্নিয়া হয়। হার্নিয়া যে কোনো বয়সে হতে পারে, একদম জন্মের পরই কার হার্নিয়া থাকতে পারে এবং তার জীবনের শেষ সময় পর্যন্ত যে কোনো সময় হার্নিয়া দেখা দিতে পারে। ধন্যবাদ দর্শক আমাদেরকে কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আমরা আলোচনা করছিলাম হার্নিয়া সম্পর্কিত মিথ সম্পর্কে, আবার একটু আলোচনায় যাই। হ্যাঁ, তো এখন যেটা হলো যে একটু আগে আপনি দেখলেন যে আমরা যে কথাটা আলাপ করছিলাম, যে আমাদের একজন দর্শক কিন্তু তাই জানতে চাইলেন যে ঔষধ দিয়ে কোনো চিকিৎসা করা যায় কিনা। এবং হার্নিয়া নিয়ে আরও যেটা মিথ যেটা আছে, যে রোগীরা মনে করেন যে হার্নিয়া অপারেশন করলে এটা আবার ফেরত আসবে, একটা। দ্বিতীয়, মনে করেন যে বিশেষ করে যে পুরুষদের যেটা হয় যে ওই যে কুচকি বা গ্রোয়েন বা আমরা বলি যে ইঙ্গুইনাল হার্নিয়া, তারা মনে করেন যে এই হার্নিয়ার যদি চিকিৎসা করা হয় তাহলে তার পুরুষত্বহীনতা, হ্যাঁ, বা যৌন অক্ষমতা তৈরি হতে পারে। তো এইরকম চিন্তা ভাবনা থেকে সে কিন্তু যে কোনো মূল্যে এটা অ্যাভয়েড করতে চায়। বেসিক্যালি কিন্তু এগুলা কোনোটাই কিন্তু কোনো সত্য না। যদি সে পারফেক্টলি, যদি সে রাইট চয়েস অফ সার্জন এবং রাইট চয়েস অফ হসপিটাল করে, কোনো কিছুই কোনো সমস্যা না। আচ্ছা, একটু স্যার জানতে চাইবো স্পোর্টস হার্নিয়া সম্পর্কে। এটা খুব ভালো একটা কথা বলেছেন যে স্পোর্টস হার্নিয়া, এই টার্মটা একটু রিলেটিভলি একটু নতুন একটা টার্ম। এই হার্নিয়াটা কিন্তু অন্য হার্নিয়ার মতো না। আমরা যেরকম বলছিলাম যে হার্নিয়া মানেই হলো একটা বাল্জ বা স্ফীত হয়ে যাওয়া বা ফুলে ওঠা, এটা ঠিক ওরকম না। এবং পরীক্ষা নিরীক্ষা করে ওইরকম আমরা যেগুলো প্রচলিত হার্নিয়া যেগুলোর নাম বললাম, এরকম কোনো হার্নিয়া ডায়াগনোসিস হয় না। এটা সাধারণত অ্যাথলেটদের হয়, স্পোর্টসম্যানদের হয়, এই জন্য এটার নাম স্পোর্টস হার্নিয়া। বা অথবা যারা ওই যে দৌড়বিদ, ম্যারাথনে যারা দৌড়ায়, তাদের হয়। বেসিক্যালি এটা হয় যে মাংসপেশিরও কিছু আবরণ থাকে, এই আবরণগুলো ছিঁড়ে যায় এবং এগুলার প্রদাহ হয়। তো যখন এরকম প্রদাহ হয় বা ছিঁড়ে যায়, তখন তার ওইখানে কিছু স্ফীতি তৈরি হতে পারে এবং কিছু ডিসকমফোর্ট তৈরি হতে পারে। সো বেসিক্যালি এটা হলো স্পোর্টস হার্নিয়া। সো এই টার্মটা নতুন এবং আজকাল কিন্তু এরকম কমপ্লেন নিয়ে আমাদের আসছে লোকজন। আচ্ছা স্যার, আমরা তো শুরুতেই বলেছি অনুষ্ঠানের আগে যে জুন মাস হচ্ছে হার্নিয়া সচেতনতা মাস। স্যার এই সচেতনতাটা হার্নিয়ার সাথে কেন জরুরি? জরুরি এই কারণে যে আপনি যদি মনে করেন যে হার্নিয়া এটা এমন একটা ডিজিজ যেটা আপনার কখনো কোনো ক্ষতি করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তো রোগীরা মনে করে যে হার্নিয়া এটা ঘুমিয়ে আছে, এটা আমার কোনো ক্ষতি করছে না, ঠিক আছে, কিন্তু এটার সম্পর্কে সচেতন হওয়া জরুরি যে এটা ক্ষতি করতে পারে এবং কখন করতে পারে এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ হলো যে এই হার্নিয়া যত দিন যাবে হার্নিয়াটা বড় হতে পারে এবং হার্নিয়া কিন্তু রোগীর কিছুটা ডিসকমফোর্ট, অস্বস্তি বা কিছুটা পেইন সেন্সেশন তৈরি করতে পারে।
যদি ওইরকম অস্বস্তি, ডিসকমফোর্ট বা পেইন সেন্সেশন করে যেটা রোগীর কাজের ক্ষতি করছে, তাহলে এটার ভালো চিকিৎসা আছে এবং এটার চিকিৎসা করা উচিত। আর আরও যেটা বেশি ভয়ঙ্কর সাইড, সেটা হলো এই হার্নিয়া আমরা বলেছি যে একটা ডিফেক্ট তৈরি হয়, ওই যে ডিফেক্ট দিয়ে পেটের ভিতরের ইন্টেস্টাইন বা অন্ত্র অথবা পেটের ভিতরের চর্বিগুলা এটার ভিতর দিয়ে ডিফেক্ট দিয়ে বাইরে বের হয়ে ঠিক চামড়ার নিচে চলে আসে। তো এই যে বের হয়ে আসে, এইটা আমরা বলছি যে আপনি ফেরত যেতে পারে, অথবা আপনার হলো মৃদু চাপ দিলে এটা ভিতরে চলে যেতে পারে। তো এইটা যদি ভিতরে না যায়, কখনো কখনো এটা ভিতরে না যায়, ওইখানে আটকে যায়, অথবা কি হতে পারে, এটা হলো ইরিডিউসিবল। আবার কখনো কখনো হতে পারে এটা কি, যে এটার ওইখানে চাপ পড়ে গেছে, তাতে কি হলো খাদ্যনালীর যে স্বাভাবিক খাবার বা রস, পানি এগুলো যাবে, এগুলো যেতে পারে, তখন আমরা বলি অবস্ট্রাকশন। তার চেয়েও যেটা ভয়ঙ্কর হলো, যে অংশটা আটকে গেল সেই অংশটা রক্ত সরবরাহ কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে পারে, কারণ ডিফেক্টটা নেরো হওয়ার কারণে ওইখানে একটা রিং লাইক একটা ইফেক্ট তৈরি হয়। তো শক্ত রিং এটাকে যদি চাপ দিয়ে ধরে রাখে, এটা রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যাবে, বুঝলে ওই অংশটুকু পচে যাবে এবং গ্যাংগ্রিন হয়ে যাবে। এবং যদি ইমিডিয়েট অপারেশন করা সম্ভব না হয়, তাহলে কিন্তু রোগীর জীবন সংশয় হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় আমাদের রোগীরা ইগনোর করে, অথবা যেটা হলো ইগনোর না করলেও অনেকে এটা জানেই না, মানে তাদের কাছে এই ইনফরমেশনটা কেউ কখনো পৌঁছায় নাই। এই হার্নিয়া সচেতনতা মাসটা আমরা হার্নিয়া সম্পর্কে রোগীদেরকে এই কারণে সচেতন করতে চাই, যেন ওনারা অন্তত জানুক এবং টাইমলি ইন্টারভেনশনটা করতে পারে। কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটাও যেন জানতে পারে। জি স্যার, এখন একটু জানতে চাই হার্নিয়ার চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ। হার্নিয়ার চিকিৎসা যদি বলেন যে সব হার্নিয়ারই কি চিকিৎসা লাগবে কিনা, এরকম প্রশ্ন রোগীরা করতে পারে। তো যদি এক কথায় উত্তর দিতে বলেন, না, সব হার্নিয়ার সব সময় চিকিৎসা লাগবে না। কখন চিকিৎসা লাগবে? হ্যাঁ, যদি এই হার্নিয়া আপনার ব্যথা করে, আপনার কোনো কাজে ডিসকমফোর্ট তৈরি করে, কোনো ধরনের অস্বস্তি তৈরি করে, হার্নিয়া যদি কখনো আটকে যাওয়ার হিস্ট্রি থাকে, কখনো সিভিয়ার পেইনের হিস্ট্রি থাকে, এবং আপনি যা করতে চান তা যদি না করতে পারেন, কিছু রেস্ট্রিকশন যদি আসে আপনার প্রতিদিনের কাজকর্মে, ধরুন আপনি জিম করতে চান, সো আপনি একটু ওয়েট লিফটিং করতে চান, দেয়ার উইল বি এ বাল্জ। আপনি আপনার বাচ্চাকে কোলে নিতে যাবেন, বাচ্চার ওজন একটু বেশি, দেয়ার ইজ এ বাল্জ। আপনি একটু সুইমিং করতে যাবেন, আপনি সুইমিং করতে পারছেন না, আপনার ইচ্ছা হলো যে আপনি দৌড়াবেন, আপনি দৌড়াতে, আপনি স্পোর্টস করবেন, আপনি পারছেন না, সো ইউ ক্যানট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। এবং এই হার্নিয়ার চিকিৎসা আপনাকে হার্নিয়া রিপেয়ার করতে হবে, কারণ হার্নিয়াতে একটা ডিফেক্ট তৈরি হয়ে গেছে, এটা মেরামত করতে হবে। ঠিক আছে? তো মেরামত করার উপায় হলো সার্জারি। তো সার্জারির আবার বিভিন্ন রকম আছে। আপনি জানেন যে সার্জারি আমরা ওপেন, যেটা কনভেনশনাল সার্জারি, আমরা কেটে অপারেশন করি। আমরা আজকাল ল্যাপারোস্কোপি করছি, যে না কেটে শুধুমাত্র ছিদ্র করে আমরা হার্নিয়ার রিপেয়ার করছি। এবং এখন উন্নত বিশ্বে কোথাও কোথাও রোবটও হার্নিয়া রিপেয়ার করছে। সো দেয়ার আর অপশনস। স্যার, একটু জানতে চাইবো যে এই যে আপনি কনভেনশনাল, ল্যাপারোস্কোপিক, রোবোটিক সার্জারির কথা বললেন, যদি হার্নিয়ার টাইম মতো অপারেশন করা না হয়, তাহলে কি কি সমস্যা দেখা দিবে? ওই একটু আগে আমরা যেটা বলতেছিলাম, যে হার্নিয়া যদি অপারেশন না করা হয় সময় মতো, তাহলে কি হবে, হার্নিয়াটা বড় হয়ে ডিফেক্টটা আরও দিনে দিনে বড় হতে থাকবে। তো আপনি তো জানেন যে হার্নিয়া, পেটের হার্নিয়া যেগুলোকে আমরা বলি ভেন্ট্রাল হার্নিয়া বা অ্যাবডোমিনাল হার্নিয়া, এইগুলাতে কিন্তু অনেক বড়, আপনি অনেক বড় হয়ে যায়, মানে এই পেটের চেয়ে আরও অনেক বড় পেট তৈরি হয়ে যায়। সো দেয়ার মে বি লার্জ ডিফেক্ট হতে পারে, একটা খুব বড় ধরনের ডিফেক্ট হতে পারে। আর কি হতে পারে? আর হলো যে আমরা বলছিলাম যেটা হলো প্যাথোলজিক্যাল, যে হার্নিয়া অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, হার্নিয়া গ্যাংগ্রিন হয়ে যেতে পারে আটকে গিয়ে, এবং একটা ডিসফিগারমেন্ট, কমপ্লিট একটা ডিসফিগারমেন্ট। আপনি বলেন যে একটা, ধরেন যে একটা মিডল এজ লেডি যদি তার একটা পেটের একটা ডিসফিগারমেন্ট মনে হয়, এটা শুধু তার শারীরিক না, এটা অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু সাইকোলজিক্যালিও কিন্তু তাকে, তার মরালিটিকে কিন্তু আপনার ডিমোরালাইজ করে ফেলবে।
খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন স্যার পেলাম। একটু জানতে চাই যে এই হার্নিয়ার অপারেশনের জন্য আসলে রোগীর প্রথমে কোথায় যাওয়া উচিত এবং এক্ষেত্রে সার্জনদের অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। যে হার্নিয়া যেহেতু এটা এরকম একটা অসুখ যে এটাকে রিপেয়ার বা রিকনস্ট্রাকশন করতে হয়, তো এটার জন্য অবশ্যই উনি সার্জনের কাছে যাবে এবং যাওয়ার আগে অবশ্যই ওই সার্জন ওই হার্নিয়া সার্জারিতে তার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা জেনে নেওয়াটাই ভালো, বা অন্তত ইনফরমেশন নিয়ে নেওয়া বা তাকে জিজ্ঞেস করা যে ওনার এক্সপিরিয়েন্স এটা নিয়ে কীরকম। আর সেকেন্ড হলো যে আপনি আরেকটা কথা জিজ্ঞেস করলেন যে কোন হাসপাতালে বা কোন ধরনের সার্জন, যারা হার্নিয়া সার্জারি করে তাদের কাছে, এবং রোগী কিন্তু সার্জনের কাছে বেশ কিছু ইনফরমেশন সে জানতে পারে যে কী ধরনের রিপেয়ার রোগী চাচ্ছে বা উনি কী ধরনের রিপেয়ার অফার করছেন। কারণ পুরাটাই ডিপেন্ড করে কিন্তু দুইটা ফ্যাক্টর, একটা হলো রোগী তার রোগ, আর আরেকটা অপোজিট হলো সার্জনের এক্সপিরিয়েন্স। সো এই সবগুলা ফ্যাক্টর মিলে কিন্তু আপনার অপারেশনের আউটকামটা ডিপেন্ড করবে, যে অপারেশন কতটা সাকসেসফুল হবে সেটা কিন্তু এই সবগুলা ফ্যাক্টরের সাথে জড়িত। জি, আমরা একটু আলোচনা করছিলাম যে হার্নিয়ার চিকিৎসাগুলোর মধ্যে একটা আপনি ল্যাপারোস্কোপিক বললেন, কনভেনশনাল একটা বললেন। একটু জানতে চাই কোন রোগীর ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা সুটেবল হবে, এইটা কিসের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব? এটাও একই রকম। এটা আমরা হলো কি যখন রোগী যখন সার্জনের সাথে কথা বলে, তো দেয়ার মানে ওইখানে তো একটা কনভারসেশন হয় এবং রোগীকে সার্জন এক্সামিন করেন, প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করেন, তো তারপরে কিন্তু ওনারা সেট করেন যে কী ধরনের ট্রিটমেন্ট তার জন্য প্রয়োজন, সার্জন অফার করেন। এবং এটাও ডিপেন্ড করে যে হার্নিয়াটা কীরকম হার্নিয়া এবং ওই সার্জনের এক্সপিরিয়েন্সটা কীরকম। তো ওই সার্জন যদি একরকম হয় যে শুধু উনি ওপেন সার্জারি কনভেনশনাল করে, তো উনি তো আর ল্যাপারোস্কোপির অপশন আপনাকে দিবে না। বাট উনি যদি বোথ, যে উনি ওপেন করেন উনি ল্যাপারোস্কোপি করেন, দেন কিন্তু উনি সিলেক্ট করতে পারে। তো আজকাল কিন্তু মোস্ট অফ দ্য সার্জারি কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়, কিন্তু যদি হার্নিয়া অনেক বেশি, বিশেষ করে পেটের হার্নিয়া যদি অনেক বেশি বড় হার্নিয়া হয় তাহলে অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি করা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমাদেরকে ওপেন হার্নিয়া সার্জারি করতে হয় আর কি। আচ্ছা স্যার, এই যে ল্যাপারোস্কোপিক যে আমাদের হার্নিয়ার চিকিৎসাটা, এটার কিছু সুবিধা জানতে চাই আপনার কাছে। অনেক, আপনার ধরেন যে কেন চাই, কারণ আজকাল হলো যে কি মানুষের হাতে একদম সময় নাই, সবাই আমরা চাকরির পিছনে, আমাদের ব্যবসার পিছনে, এবং আমরা যারা মনে করেন যে ডে লেবার, সেও কিন্তু অনেক ব্যস্ত এবং তারও কিন্তু প্রতিদিনের কিন্তু একটা ইনকাম আছে, কাজে সেও চায় না যে দেরি হোক। তাহলে ল্যাপারোস্কোপি আমাকে কি সুবিধা দিচ্ছে, আমাকে একটা ফাস্টার রিকভারি, খুব দ্রুত, মানে রোগী সুস্থ হয়ে যাচ্ছে দ্রুত, ফাস্ট রিকভারি, লেস পেইন, লেস ব্লিডিং, এবং হাসপাতালে কম সময়, হাসপাতালে খুব কম সময় থাকতে হচ্ছে, খুব দ্রুত সে বাসায় যায় এবং সে খুব দ্রুত কাজে যোগদান করতে পারছে, আর্লি রিকভারি। সো এখনকার মানুষ, আধুনিক মানুষ আপনার হলো যে সবাই ব্যস্ত মানুষ এবং সবাই চায়, প্রত্যেকেরই কিন্তু কাজে ব্যস্ত এবং তার কাজটা গুরুত্বপূর্ণ, তার জন্য গুরুত্বপূর্ণ, আমার সোসাইটির জন্য গুরুত্বপূর্ণ, কাজেই সবাই আর্লি যেতে চায়। তো আর্লি যাওয়ার জন্য এটা বেটার, এবং এখানে ইনফেকশন রেটটাও কিন্তু অনেক কম, অনেক কম। কিন্তু প্রোভাইডেড ল্যাপারোস্কোপি করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো যে ল্যাপারোস্কোপিতে আপনার যেটা হলো যে আমরা ম্যাশ ব্যবহার করি, ইনভেরিয়েবলি আমরা ম্যাশ ব্যবহার করি, কাজে এটা এরকম কোনো হসপিটালে করতে হবে যেখানে জীবাণুমুক্ত করার পদ্ধতি একদম স্টেট অফ দ্য আর্ট স্ট্যান্ডার্ড হতে হবে, স্ট্যান্ডার্ড প্রসিডিওরে যারা করবে এবং এটা মেনটেন করে। আর সেকেন্ড হলো সার্জনকেও কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে এক্সপিরিয়েন্সড হতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। একটু জানতে চাই যে হার্নিয়ার অপারেশনে কি কি অ্যানেস্থেসিয়া ব্যবহার হয়ে থাকে? ধন্যবাদ, এটা কিন্তু আমাদের রোগীরা প্রশ্ন করেন প্রায়শই। তো যেটা হলো যে এটা ডিপেন্ড করে যে আমরা কোন পদ্ধতিতে অপারেশন করব। যদি আমরা কেটে অপারেশন করি তাহলে কনভেনশনাল, তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া। স্পাইনাল অ্যানেস্থেসিয়া হলো যে পিঠে একটা মেরুদণ্ডে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিয়ে শরীরের
নাভি থেকে নিচের অংশটা অবশ করে নিয়ে অপারেশন করা হয়। আর যদি ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারি করা হয় তাহলে কমপ্লিট ফুল অ্যানেস্থেশিয়া, যেটা আমরা বলি জেনারেল অ্যানেস্থেশিয়া, সো জেনারেল অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়। স্যার, আপনারা তো অহরহ এই অপারেশন করে থাকেন আপনাদের জুরিসডিকশনে। একটু জানতে চাই যে কনভেনশনাল ওয়েতে যদি সার্জারি করা হয় সেক্ষেত্রে আর ল্যাপারোস্কোপিকের ক্ষেত্রে হসপিটাল স্টে বা আর্লি রিকভারি টাইমিংটা কিরকম থাকে? আসলে আমরা যেটা হলো যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে তো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তো যেহেতু এটাতে আপনার হয় যে খুবই কম, মানে অনলি ছিদ্র করা হয় এবং ডিসেকশনটা এরকম করা হয় যে আপনার হলো যে খুবই আপনার শরীরের ভিতরে আমরা বলি টিস্যু প্লেন ভাজে 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 কাজ করা হয়। তো এখানে আসলে মানে কোনো ব্লাডলেস অপারেশন, অলমোস্ট ব্লাডলেস, মানে অলমোস্ট আপনি বলেন যে আপনি অনেক সময় নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা ব্লিডিং হওয়ার কোনো সুযোগ নেই। তো এই অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানেস্থেশিয়ার ইফেক্ট চলে গেলেই আমরা রোগীকে ছেড়ে দিতে পারি। যদি রোগীর বাসা যদি হাসপাতালের কাছে হয়, ইভেন যেই দিনে অপারেশন হবে ওই দিনই রোগী চলে যেতে পারবে। বাট আমরা এখন প্র্যাকটিস করি যেটা হলো যে মানে ইররেসপেক্টিভ অফ যে বাসা কোথায় এটা জিজ্ঞেস করে আমরা পরের দিন রোগীকে ছুটি দিয়ে দিই। 24 আওয়ার্স? হ্যাঁ, 24 আওয়ার্সে রোগী ছুটি দেওয়া সম্ভব। 24 আওয়ার্স লাগে না আর কি। আচ্ছা। অপারেশনে দেখা যায় যে পরদিনে হয়তো আমি বিকালে অপারেশন করলাম, পরের দিন সকালে ছুটি দিয়েছে, নাইটটা স্টে করে যাচ্ছে। আর আপনার হয় যে কনভেনশনালে হয় কি, কনভেনশনালে একটু ব্যথা থাকে। সো ব্যথার কারণে কি রোগীরা আপনার যেতে চায় না, কারণ হলো যে ওইখানে একটু পেইনের সেন্সিটিভিটিটা ইমিডিয়েটলি আফটার অপারেশন কনভেনশনাল সার্জারিতে অনেক বেশি ল্যাপারোস্কোপির তুলনায়। তো যে কারণে রোগীরা অনেক সময় যেতে চায় না। তো যেতে না চাইলে হসপিটাল স্টেটা বা পরবর্তীতে তার কাজে যোগদানের যেই ব্যাপারটা, ড্রাইভিং করার ব্যাপারটা, স্বাভাবিক অ্যাক্টিভিটিসে আসার ব্যাপারটা একটু ডিলেড হয়। আচ্ছা, একটু জানতে চাই স্যার যে হার্নিয়ার চিকিৎসা তো আমরা জানলাম আজকে যে কোন কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব না, এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল মেশ রিপেয়ার। এই মেশ রিপেয়ার সম্পর্কে স্যার একটু জানতে চাই। ধন্যবাদ, একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ হলো যে মেশ সম্পর্কে কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে। কারণ হলো যে আপনি যদি গুগল, ইউটিউব খুলেন আপনি দেখবেন যে মেশের কমপ্লিকেশনস কী। সো মেশের কিছু কমপ্লিকেশনস কিন্তু হয়। সো মেশের ইনফেকশন হতে পারে। সো মেশের কারণে আপনি দেখা যায় যে মেশ অনেক সময় আমাদের ইন্টেস্টাইনের সাথে লেগে গিয়ে অনেক সময় দুইটার মধ্যে স্কিন এবং ইন্টেস্টাইনের মধ্যে কমিউনিকেশন তৈরি করতে পারে। সো মেশের মাধ্যমে কি হয় যে ইন্টেস্টাইন বা চর্বি মেশের মধ্যে লেগে যেতে পারে, বিশেষ করে পেটের হার্নিয়া যেগুলো আমরা অপারেশন করি। সো মেশ একদম যে কমপ্লিকেশনস নেই এটা বলা যাবে না, মেশের ইটসেলফ কিছু কমপ্লিকেশনস আছে। এখন অনেক সময় রোগীরা বলে যে মেশ ছাড়া অপারেশন করা, যে মেশ ছাড়া। তো মেশ ছাড়া যে অপারেশন বললো যে একটা এরা ছিল আমাদের যখন মেশ আবিষ্কার হয় নাই এবং মেশ ছাড়া অপারেশন করা হতো। কিন্তু যখন মেশ আবিষ্কার হলো তখন দেখা গেল মেশ ব্যবহার করার পরে হার্নিয়ার যে রিকারেন্স, যে অপারেশনের পরবর্তীতে আবার হার্নিয়া ফেরত আসা, এই পার্সেন্টেজটা কিন্তু একদম নেমে গেল। সো রিকারেন্স, পুনরায় হার্নিয়ার আবির্ভাব, এটা বন্ধ করার জন্য মেশ কিন্তু যুগান্তকারী একটা পরিবর্তন এনে দিচ্ছে। স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমার ধন্যবাদ। আমার নাম হচ্ছে শামীম তালুকদার, মিরপুর থেকে বলছি। আমার একটা জেনারেল কোয়েশ্চেন হচ্ছে ডক্টর সাহেবের কাছে, যে উনি একটু বলছিল যে রোগী যখন তার কাছ থেকে মানে কনফার্ম করবে যে তাকে দিয়ে বা যে কোনো, ওনার কথা বলেননি, সবার কথা বলছি, যে কোনো সার্জন উনি আসলে কতটা এফিসিয়েন্ট এটা যেন কনফার্ম করে যেন কাজটা করে। কিন্তু আমাদের প্রচলিত সিচুয়েশন হলো কোনো রোগীকে কোনো সার্জনকে রেটিং করতে পারে না। তো এই জায়গায় আপনার সাজেশনটা কি? এটাই শুধু আমি জানতে চাই, আমি কিছু না। থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে কল দেওয়ার জন্য। স্যার একটু। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। মানে আপনি যেটা মানে প্র্যাকটিক্যাল যেটা প্রবলেম বলেছেন, দিস ইজ ট্রু ইন সাম সেন্স। তো আপনার যেটা আমাদের যেটা হলো যে আমাদের এখানে যেহেতু ওরকম কোনো সিস্টেম নাই, সো আপনাকে যেটা কথা বলতে হবে। সো আমার মনে হয় যে আপনি যখন কথা বলবেন আপনার
ইনকোয়ারি করবেন, আপনি যদি ইন মানে সেন্স তাকে যদি বলেন যে ট্রুলি স্পিকিং যে হাউ এক্সপিরিয়েন্স ইউ আর, বা আপনি এরকম কীরকম মানে এরকম কাজ আপনার এক্সপিরিয়েন্স আপনি কী পেয়েছেন, সো আই থিঙ্ক হি অর শি ক্যান শেয়ার। আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রপার কাউন্সেলিং আর হচ্ছে গিয়ে প্রপার কমিউনিকেশন, এই দুটোই আসলে পেশেন্ট ডক্টর রিলেশনশিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। স্যার আরেকজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছি যে আমার নাভির মধ্যে নাভির মধ্যে অনেকটা জায়গা উঁচু হয়ে থাকে, আমি ডাক্তার দেখেছি বলছে আমি ব্যথা করে মাসের মধ্যে মনে করেন মাসে বা 15-20 দিন অনেক তল পেটে ব্যথা করে, কিন্তু এটা কি হানিয়ার থেকে ব্যথা করে নাকি আমি সঠিক জানি না। ডাক্তার আমি দেখেছি ওনার বলছে অপারেশন করতে হবে, তাহলে অপারেশন দেখে আমি এখন জরুরি নাকি জরুরি না পরে করবেন? ধন্যবাদ দর্শক। আপনি যেহেতু বলেছেন যে আপনার নাভিতে একটা হার্নিয়া আছে এবং তলপেটে আপনার ব্যথা আছে, তো প্রবাবলি এটা হার্নিয়া রিলেটেড, যেহেতু আপনার একটা ডায়াগনোসিস আছে আপনার হার্নিয়া। সো আমার মনে হয় যে আপনি আপনার নিকটস্থ যে সার্জন আছেন, আপনার কাছাকাছি যিনি আছেন অ্যাভেলেবেল আছেন, আপনি ওনার সাথে পরামর্শ করেন, এবং যদি উনি আপনাকে পরামর্শ দেয় যে সার্জারি করে নেওয়াটা আপনার জন্য বেটার হবে, সো ইউ হ্যাভ টু ডু দ্য সার্জারি। কারণ হলো যে এই যে মাঝে মাঝে ব্যথা করে, কিন্তু এটা থেকে কিন্তু হার্নিয়ার জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা স্যার আবার একটু আলোচনায় ব্যাক করি। আমরা মেশ নিয়ে আলোচনা করছিলাম স্যার, এই মেশ রিলেটেড একটু কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, অথবা রিকারেন্স বলেছিলাম ব্যাপারটা আমরা বলেছিলাম যে মেশ কিন্তু আপনার ব্যবহার করা হচ্ছে রিকারেন্সটাকে বন্ধ করার জন্য, এটা আবার যেন না হয়। সো মেশ ব্যবহার করার কারণে কিন্তু রিকারেন্স দুনিয়াব্যাপী কমে গেছে, অনেক কমে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি এখন একটু জানতে চাই অপারেশন পরবর্তী কি কি কমপ্লিকেশন হতে পারে? ভালো কথা, আমরা তো এতক্ষণ কথা বললাম যে হার্নিয়ার সার্জারি লাগবে, বাট সার্জারিও কিন্তু কখনোই রিস্ক ফ্রি না। সো সার্জারি কিছু কমপ্লিকেশনস কিন্তু হতে পারে। তো সার্জারির কমপ্লিকেশনস আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো সার্জারি রিলেটেড আর একটা হলো অ্যানেস্থেশিয়া রিলেটেড। বিশেষ করে আমাদের দেশে দুই একটা দুর্ঘটনার পর অ্যানেস্থেশিয়া নিয়েও কিন্তু একটা কনসার্ন দেখা গেছে আমাদের রোগীদের মধ্যে। সো অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশনসটা একরকম। আজকে আমরা সার্জন, যেহেতু আমি সার্জারি কমপ্লিকেশনস নিয়ে বলি, তো ইমিডিয়েটলি হার্নিয়া সার্জারির সময় কিছু হতে পারে যে ব্লিডিং, একটা ব্লাড, পরবর্তীতে যেটা হলো যে আপনার হলো অপারেশনের পরে যে পেশাব করতে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ, অনেক সময় আমরা প্রয়োজনে ক্যাথেটার করে দিই। আর তারপরে যেটা হলো যে ইনফেকশন, যে কাটা জায়গা আপনি কেটে অপারেশন করলে ওখানে একটা ইনফেকশন, মেশের একটা ইনফেকশন। থার্ড হলো যে অন্ডকোষটা একটু ফুলে যায়, অনেক সময় ওইখানে দেখা যায় যে অনেক রস বা চোয়ানো রক্ত জমা হয়ে একটা অন্ডকোষটা ফুলে যায়, কিন্তু এগুলো আপনিই ঠিক হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। তারপর কেটে অপারেশন করলে ওখানে একটু নার্ভ যদি ইনজুরি হয়, ওই জায়গায় একটু বোধ শক্তি একটু কমে যাওয়া, একটু অবশ মনে হওয়া, সেন্সেশন লস হওয়া। আর সবচেয়ে আমরা বলি যে এইগুলো সব ছোটোখাটো কমপ্লিকেশনস। বড় কমপ্লিকেশনসের মধ্যে একটা হলো হার্নিয়া আবার ফেরত আসতে পারে, রিকারেন্স যেটা কনসার্ন। আর আরেকটা হলো যে পেইন, সব সময় ওখানে ব্যথা থাকে। সো এইটা আরেকটা কমপ্লিকেশনস। এই দুইটা কমপ্লিকেশনস আর মেশ ইনফেকশনকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আচ্ছা স্যার, একটু জানতে চাই রোগীদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা বা ভীতি যেটা, সেটা হচ্ছে যে হার্নিয়ার অপারেশন আমি করলাম, কত দিনের মধ্যে আমি আমার নর্মাল লাইফে ব্যাক যেতে পারবো? এটা খুব ভালো কথা যে নর্মাল লাইফে। সো আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে হার্নিয়া অপারেশনের 24 ঘন্টার মধ্যেই কিন্তু উনি বাসায় চলে যেতে পারে। এবং বাসায় চলে যাওয়া মানে উনি ওনার স্বাভাবিক কাজ, বাসায় নিজের মানে উইদাউট এনি হেল্পিং হ্যান্ড উনি কিন্তু ওনার কাজকর্মগুলো করতে পারেন। আর যদি বলেন যে কেউ চাকরিজীবী, অফিস বা বিজনেসম্যান যেতে হয়, সো 1 উইকের মধ্যে উনি কিন্তু এই কাজগুলো করতে পারেন। তবে কিছু কনসার্ন, ধরেন যে কেউ ড্রাইভিং করেন, কেউ জিম করেন, কেউ সুইমিং করেন, তো এইগুলো আমরা আরেকটু রেস্ট্রিকশন আমরা বলি যে 3 সপ্তাহ বা 1 মাস বা কখনো আমরা 2 মাস বলি,
যে একটু দেরি করে, ডিপেন্ডস আপন তার পেইন। হ্যাঁ, পেইনটার উপরে ডিপেন্ড করে সে কিন্তু করতে, ধরুন আপনি ড্রাইভিং করছেন, আপনি ইমার্জেন্সি ব্রেক করতে পারবেন না, সো ইউ আর নট সেফ। আপনি যদি পেইনের জন্য যদি ব্রেক করতে দেরি করেন তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি জিম করছেন, আপনার ওখানে পেইন হতে পারে, সো ইট উইল নট কাম ব্যাক, সো রিকারেন্স না, বাট পেশেন্টের কিন্তু ডিসকমফোর্ট। তো আপনি সার্জনই আপনাকে কিন্তু অ্যালাউ করবে যে কখন হোয়েন ইউ আর সেফ। বাট আমরা কনভেনশনালি আমরা মনে করি যে আপনার হলো যে 3 সপ্তাহ অনওয়ার্ডস রোগীকে আমরা আস্তে আস্তে অ্যালাউ করতে থাকি। আচ্ছা, ঠিক আছে স্যার একটু জানতে চাইবো যে এগুলো তো হচ্ছে সার্জারি পরবর্তী প্রিকশন, হার্নিয়া প্রতিরোধের কি কোনো মেজারমেন্ট আছে কিনা? আচ্ছা, এইটার একটা বড় কারণ হার্নিয়ার সাথে রিলেটেড হলো ধূমপান, স্মোকিং। আমরা বলি যে বডি সিমেন্ট যদি কারো ডিফেক্টিভ থাকে, বডি সিমেন্ট মানে কোলাজেন ফাইবার বলে এক ধরনের ফাইবার আছে, সো ওইগুলো যাদের ডিফেক্টিভ তাদের কিন্তু আপনার হার্নিয়া হওয়ার চান্স বেশি। তো যারা স্মোকার তাদের এই কোলাজেন, ডিফেক্টিভ কোলাজেনগুলো কারেকশন আরও বেশি ডিফেক্টিভ হয়ে যায়। সো আমরা রিকোয়েস্ট করি যে স্মোকিংটাকে বন্ধ করার জন্য। আর এটার পাশাপাশি ওয়েট, ওভার ওয়েট, সো ওভার ওয়েট কিন্তু আপনার হার্নিয়ার শত্রু। আপনি কনস্টিপেশন, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, আরপর ধরেন যে বয়সের সাথে সাথে কি হয় যে আপনি পেশাবের একটু, ছেলেদের একটু পেশাবের সমস্যা হয়, যে ক্লিয়ার করতে পারে না, পেশাব ঠিক মতো ক্লিয়ার করতে পারে না, অথবা কারো কারো পেশাবের নালী চিকন হয়ে যায়, সো এইগুলোর ক্ষেত্রে তাকে অতিরিক্ত চাপ প্রয়োগ করে পেশাব করতে হয়। আবার কারো প্রফেশনটা এরকম, তাকে সবসময় কিন্তু ওয়েট লিফট করতে হয়, ভারী বস্তু উত্তোলন করতে হয়। তো এইগুলা যাদের থাকে তাদের। আর আরেকটা যেটা অপারেশন রিলেটেড, তো সেইখানে আপনার হলো যে রুগীর প্রিকশনস হলো যে অপারেশনের পরবর্তী যেন তার ইনফেকশন যদি না হয়, অপারেশনের খুব দ্রুতই যদি সে ভারী কাজকর্ম না করে, ওয়েট লিফটিং না করে, এক্সারসাইজ না করে, তাইলে একটা প্রিভেন্ট করার সুযোগ আছে। বাট অপারেশনটা অবশ্যই ইন গুড হ্যান্ড, ইন গুড হসপিটাল। ইনফেকশন ফ্রি হলে চান্সেস অফ পোস্ট অপারেটিভ হার্নিয়া বা অপারেশন পরবর্তী হার্নিয়া। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে হার্নিয়ার সাথে কি স্যার ডায়াবেটিস মেলাইটাস অথবা হাইপারটেনশন এইসব কোমরবিডিটিসের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা? এইরকম কোনো অ্যাসোসিয়েশন আমার জানা নাই, কিন্তু যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অতিরিক্ত ওজন আছে, আমরা বলি যে এইগুলা তো হার্নিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা অবস্টেকল তৈরি করে। তো এই ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। কারণ আমরা এখানে কিন্তু ম্যাশ ব্যবহার করছি, সো ম্যাশ কিন্তু একটা বাইরের জিনিস, ফরেন বডি, এটা একটা প্রসেসিস। আপনি যেরকম বডিতে হাড় লাগান, যে কি হলো যে কোনো একটা বোনস নষ্ট হয়ে গেল, আপনি ওইখানে একটা বোনস বা জয়েন্ট রিপ্লেসমেন্ট করছেন, সো সেই ক্ষেত্রে যেরকম প্রিকশন নেন, আমরা কিন্তু এরকম ম্যাশ ব্যবহারের জন্য এরকম প্রিকশন নেই এবং নেওয়ার জন্য বলি। সো আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনার উচ্চ রক্তচাপ, ওজন যতটা সম্ভব ওজন কমিয়ে নেওয়াটা বেটার। ধন্যবাদ স্যার। একটু এখন জানতে চাই স্যার, আপনি তো বাংলাদেশ হার্নিয়া সোসাইটির সাথে অ্যাসোসিয়েটেড আছেন, এই সোসাইটির কাজ সম্পর্কে একটু ছোট করে জানতে চাই। ধন্যবাদ। আর সাথে দর্শকদের উদ্দেশ্যেও পরামর্শটা একবার নিতে চাই। হার্নিয়া সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবেই কাজ করছি। তো এটা বেসিক্যালি যেটা হলো আমাদের যারা হার্নিয়া সার্জারি যারা করি তাদেরকে নিয়েই এই সোসাইটিটা, এবং আরও বেশি সার্জনদেরকে আরও হার্নিয়ার মডার্ন ট্রিটমেন্ট, মডার্ন টেকনিক, হাউ টু টেক কেয়ার অফ দ্য পেশেন্টস, সো এইগুলা সম্পর্কে তাদেরকে আরও ট্রেন্ড আপ করা, এবং নিত্য নতুন যেই প্রযুক্তি যেগুলো আসে, টেকনিক যেগুলো আসে, এগুলো স্প্রেড আউট করা, বিভিন্ন সায়েন্টিফিক প্রোগ্রাম করার মাধ্যমে, কনফারেন্স করার মাধ্যমে সেগুলো আমরা হার্নিয়া সোসাইটি থেকে করে যাচ্ছি। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা হলো যে জুনটা হার্নিয়া সচেতনতা মাস হিসাবে আমরা পালন করি। সো আজকে আমি স্কয়ার হসপিটালকে আমি ধন্যবাদ জানাবো যে স্কয়ার হসপিটাল কিন্তু আজকে যেমন আমাকে সিলেক্ট করে পাঠালো এখানে মাছরাঙ্গা টিভিতে যে হার্নিয়া নিয়ে কথা বলার জন্য, এবং গত 1 মাস স্কয়ার হসপিটাল কিন্তু হার্নিয়া নিয়ে একদম স্কয়ারের সব লেভেলের যারা এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে একটা হার্নিয়ার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে। মাসব্যাপী বিলবোর্ডে হার্নিয়ার যে উপসর্গ এবং হার্নিয়া হলে কি করতে হবে সেটা প্রচার করেছে, এবং এই মাসের মধ্যে 2 বার ওরা কিন্তু
ফ্রি কনসালটেশন দিয়েছে এবং ডিক্লেয়ার করেছে যে হার্নিয়ার রোগীদেরকে তারা একটা সাশ্রয়ী প্যাকেজে হার্নিয়ার অপারেশন করে দেবে আগামী 2 মাস। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা হলো যে আমি দর্শকদেরকে বলবো, আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হলেন, তারা আপনার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট যারা আছেন, ফ্রেন্ডস, রিলেটিভস, তাদেরকে এটা সম্পর্কে বলবেন এবং আজকের এই প্রোগ্রামের কন্টেন্টটা শেয়ার করবেন, যেন আরও বেশি দর্শক, আরও বেশি জনগণ হার্নিয়া সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম। আপনাকেও ধন্যবাদ এবং মাছরাঙ্গা টিভিকে এবং সমস্ত কলাকুশলীদেরকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হার্নিয়া সচেতনতা, ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন।